আসসালামু আলাইকুম। কল্পনা করুন একজন মানুষ সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করলেন, আর অবসরের পর তার মাসিক আয় যদি এক লাফে দ্বিগুণ হয়ে যায়, তাহলে তার সংসারে কতটা পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিনের কোনো পারিবারিক প্রয়োজন, এই বাড়তি আয় সেসবের জন্য কতটা সহায়ক হতে পারে তা সহজেই অনুমান করা যায়। ঠিক এই প্রশ্নটি এখন ঘুরছে দেশের ৯ লাখ পেনশনভোগীর মনে, কারণ নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশে পেনশন সুবিধা বাড়ানোর একটি বড় পরিকল্পনার কথা উঠে এসেছে। আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানাব পেনশন ঠিক কিভাবে বাড়তে পারে, কাদের জন্য কতটা বাড়বে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোয় কী পরিবর্তন আসছে। প্রথমে মূল খবরটি জেনে নেওয়া যাক। পেনশন ঠিক কতটা বাড়তে পারে। নতুন কাঠামোর সুপারিশে পেনশনভোগীদের ৩টি স্তরে ভাগ করা হয়েছে। যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার কম, তাদের জন্য সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অর্থাৎ মাসে ১৫,০০০ টাকা পেনশন পাওয়া একজন ব্যক্তির পেনশন সর্বোচ্চ ক্ষেত্রে ৩০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। যাদের পেনশন ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে, তাদের জন্য ৭৫% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ রয়েছে। আর ৪০,০০০ টাকার বেশি পেনশন প্রাপ্তদের জন্য বৃদ্ধির হার সর্বোচ্চ ৫৫%। এই কাঠামোর মূল উদ্দেশ্য স্পষ্ট: যাদের পেনশন কম তাদের শতাংশের হিসেবে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া, যাতে স্বল্প আয়ের পেনশনভোগীরাই সবচেয়ে বেশি উপকৃত হন। একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করা যাক। ধরা যাক একজন পেনশনভোগী মাসে ১৮,০০০ টাকা পান এবং আরেকজন পান ৪৫,০০০ টাকা। প্রথম ব্যক্তি ২০,০০০-এর নিচে থাকায় তার পেনশন শতভাগ পর্যন্ত বেড়ে ৩৬,০০০ টাকা পর্যন্ত হতে পারে, অর্থাৎ মাসে ১৮,০০০ টাকা বাড়তি আয়। দ্বিতীয় ব্যক্তির পেনশন ৪০,০০০-এর বেশি হওয়ায় তার ক্ষেত্রে বৃদ্ধির হার সর্বোচ্চ ৫৫%, অর্থাৎ পেনশন বেড়ে হতে পারে ৬৭,৭৫০ টাকা পর্যন্ত, মাসে বাড়তি ২২,৭৫০ টাকা। দুই ক্ষেত্রেই টাকার অঙ্কে দ্বিতীয় ব্যক্তি বেশি পাচ্ছেন, কিন্তু শতাংশের হিসেবে প্রথম ব্যক্তি বেশি সুবিধা পাচ্ছেন, যা মূলত কম আয়ের পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা মজবুত করার লক্ষ্যে করা হয়েছে। বয়স বিবেচনায় বিশেষ ভাতার সুপারিশও রয়েছে এই প্রস্তাবে, যা পেনশনভোগীদের জন্য অতিরিক্ত স্বস্তির খবর। ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য অতিরিক্ত ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮,০০০ টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫,০০০ টাকা ভাতার প্রস্তাব রাখা হয়েছে। এই কাঠামোর পেছনের যুক্তি সহজ: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয় এবং শারীরিক প্রয়োজনীয়তাও বাড়ে, তাই বেশি বয়সীদের জন্য তুলনামূলক বেশি সহায়তা রাখা হয়েছে। একজন ৮০ বছর বয়সী পেনশনভোগী মূল পেনশন বৃদ্ধির পাশাপাশি এই অতিরিক্ত ১০,০০০ টাকা চিকিৎসা ভাতাও পাবেন, যা তার মাসিক মোট আয়কে যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দেবে। পরিবার পেনশনের বিষয়টিও আলোচনায় রয়েছে এই কাঠামোর অংশ হিসেবে। কোনো পেনশনভোগী মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যরা যে হারে পরিবার পেনশন পান তা মূল পেনশনের ভিত্তিতেই নির্ধারিত হয়, অর্থাৎ মূল পেনশন বাড়লে স্বাভাবিকভাবেই পরিবার পেনশনের পরিমাণও আনুপাতিক হারে বেড়ে যাবে। এই বিষয়ে এখনও আলাদা কোনো সুনির্দিষ্ট হার সরকারিভাবে প্রকাশ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তবে নীতিগতভাবে এটি পরিবারগুলোর জন্য বড় স্বস্তির কারণ হতে পারে, বিশেষ করে যেসব পরিবারে পরিবার পেনশনই একমাত্র নিয়মিত আয়ের উৎস। তাদের জন্য এই সমন্বিত বৃদ্ধি দৈনন্দিন জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সমাজকল্যাণ বিশেষজ্ঞরা। এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জানিয়ে রাখা দরকার। পেনশন বৃদ্ধির এই হারগুলো এবং গ্রেড ভিত্তিক বেতনের সংখ্যাগুলো এখনও কমিটির সুপারিশ পর্যায়ে আছে। চূড়ান্ত গেজেট আকারে এখনও প্রকাশিত হয়নি। চূড়ান্ত গেজেট প্রকাশের পরই সরকার কোনো হারে এবং কিভাবে এই বৃদ্ধি বাস্তবায়ন করবে তার পূর্ণ বিস্তারিত জানা যাবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, কমিশনের সব সুপারিশ এখনই সম্পূর্ণভাবে কার্যকর হচ্ছে না, বরং বেতন কাঠামোর মতো পেনশন সুবিধাও ৩ ধাপের পরিকল্পনার আওতায় ক্রমান্বয়ে বাস্তবায়িত হবে।
প্রক্রিয়াগতভাবে এখন কোন পর্যায়ে আছে এই সিদ্ধান্ত তা জেনে রাখা গুরুত্বপূর্ণ। পুনর্গঠিত কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পরই অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে এবং তখনই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পূর্ণ কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী এতে সম্মতিও দিয়েছেন। এখন শুধু চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষা, যা চলতি জুন মাসের মধ্যেই হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগলেও জুলাই মাস থেকেই বকেয়াসহ বর্ধিত সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থাৎ গেজেট প্রকাশে কিছুদিন দেরি হলেও আর্থিক সুবিধা থেকে কর্মচারীরা বঞ্চিত হবেন না। দেশের প্রত্যন্ত অঞ্চলে এই পরিবর্তনের প্রভাব আরও গভীরভাবে অনুভূত হতে পারে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। গ্রামীণ এলাকায় অনেক পরিবারে একজন সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীর আয় হয়ে থাকে পরিবারের প্রধান ভরসা। সন্তানের শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ অথবা দৈনন্দিন সংসার পরিচালনার ক্ষেত্রে এই বর্ধিত আয় সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আয় বাড়লে তার একটি বড় অংশ ব্যয় হয় স্থানীয় বাজারে, ফলে গ্রামীণ অর্থনীতিতেও এর একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যদিকে শহরাঞ্চলে বসবাসরত মধ্যবিত্ত সরকারি চাকরিজীবীদের জন্য এই বৃদ্ধি বাড়ি ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ সামলাতে সহায়ক হতে পারে। বেসরকারি খাতের সঙ্গে তুলনা করলে এই বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়। গত এক দশকে বেসরকারি খাতে বিভিন্ন পর্যায়ে বেতন কাঠামোয় পরিবর্তন এসেছে, যেখানে সরকারি খাতে তা স্থবির ছিল। ফলে দক্ষ জনবল ধরে রাখা এবং সরকারি চাকরিতে আকর্ষণ বজায় রাখার ক্ষেত্রেও এই নতুন পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রশাসন বিশেষজ্ঞরা। বিশেষ করে তরুণ মেধাবীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বেতন কাঠামো অপরিহার্য বলে মনে করেন তারা। এই পরিবর্তনের প্রভাব শুধু প্রশাসনিক ক্যাডারে সীমাবদ্ধ নয়, দেশের লাখো এমপিওভুক্ত শিক্ষকের জন্যও এই খবর সমান গুরুত্বপূর্ণ। দশম গ্রেডে কর্মরত একজন শিক্ষকের বর্তমান মোট বেতন, মূল বেতন এবং অন্যান্য ভাতা মিলিয়ে যেখানে 22,000 টাকার কাছাকাছি, নতুন কাঠামো কার্যকর হলে শুধু মূল বেতন বৃদ্ধির কারণেই তা 30,000 টাকার ঘরে পৌঁছাতে পারে। তৃতীয় ধাপে সব ভাতাদি পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে এই অঙ্ক আরও বাড়বে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসা শিক্ষক সংগঠনগুলো এই পরিকল্পনায় তাদের দাবির একটি প্রতিফলন দেখছে।